তো বন্ধুরা আজকে আমরা জিওগ্রাফি অনার্সের ইকোনমিক জিওগ্রাফি যে টপিক আছে এগ্রিকালচারাল লোকেশন থিওরি অফ ভন থুনেন মানে ভন থুনেনের যে থিওরি সেটাকে আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দেবো। এই থিওরিটা কি খায় না মাথায় দেয় সব বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই, ঠিক আছে? একদম সহজভাবে বুঝে যাবেন। তো চলুন দেখে নিই। তো সবার প্রথমে জেনে নিই যে ভন থুনেন কে ছিলেন। তো ভন থুনেন ছিলেন প্রাশিয়ার জোহান হাইনরিক ভন থুনেন, মানে ভন থুনেনের পুরো নাম হলো জোহান হাইনরিক ভন থুনেন, ঠিক আছে? তো তিনি কত সালে এই থিওরিটি আবিষ্কার করেছিলেন সেটা আমি এখানে লিখে দিচ্ছি, 1826 সালে। তো 1826 সালে তিনি এই থিওরিটি প্রকাশ করেন। তো তার থিওরিটার নাম কি? এইটা কিন্তু তার নাম না, তার নাম আছে একটা থিওরির। তো থিওরিটার নাম হলো কনসান্টিক মার্কেট বেসড এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ থিওরি, ঠিক আছে? তো এটা হলো ভন থুনেনের থিওরি, ঠিক আছে? এই থিওরিতে এইসব কথা বলা হয়েছে। দেখেন এই থিওরিতে কি বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে নামে আমি কি দিয়েছি, এগ্রিকালচারাল লোকেশন থিওরি, মানে কি কৃষির অবস্থান তত্ত্ব, ঠিক আছে? কৃষির অবস্থানগত তত্ত্ব ওপর ভিত্তি করে এই ভন থুনেন থিওরিটাকে প্রকাশ করেছেন। এক কথায় বলতে গেলে কৃষির অবস্থান তত্ত্ব বলতে বোঝানো হয়েছে যে কৃষির যে অবস্থান তার উপর ভিত্তি করে কীভাবে উৎপাদনকে বৃদ্ধি করা যায়, যাতে লোকসান না হয়, লাভ হয়, এইসব দিক বিচার করে এই থিওরিটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? বা এই থিওরিটা লেখা হয়েছে। তো এই থিওরিটি ভন থুনেন দুটি মডেলের উপর ভিত্তি করে প্রকাশ করেছেন। তো ফার্স্ট মডেল কি? মডেল নাম্বার 1 কি বলেছেন মডেল নাম্বার 1-এ? তো মডেল নাম্বার 1-এ তিনি বলেছেন শস্যের উৎপাদন বাজারের দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে, মানে শস্য যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে বাজারের দূরত্ব যদি বেশি হয় তাহলে তার শস্যের উৎপাদন কমবে, এটা বলেছেন তার মডেল নাম্বার 1-এ। তারপরেরটা কি আছে? মডেল নাম্বার 2। মডেল নাম্বার 2 আরেকটা তিনি কি বলেছেন, বাজার থেকে কৃষিক্ষেত্রের দূরত্ব যত বাড়বে তার সেই কৃষিক্ষেত্রে যে ভূমি ব্যবহারের ধরন সেটা বদলে যাবে, ঠিক আছে? কারণ সেখানে তো সে চাষ করতে পারবে না, সেখানে তো আরও অনেক কিছু তাকে ব্যবহার করতে হবে, কারণ উৎপাদন তো কমে যাচ্ছে, তাকে তো সেই জীবিকাটা তো তাকে বজায় রাখতে হবে নাকি? তো সেখানে কী হবে, জমির ব্যবহার পাল্টে যাবে, ঠিক আছে? তো এটা বলেছেন মডেল নাম্বার 2-তে। তো ভন থুনেন এখানে কিছু শর্তের ভিত্তিতে থিওরিটি উপস্থাপন করেছিলেন। সেই শর্তগুলো কী কী? তিনি শর্ত নাম্বার 1-এ বলেছেন যে তার এলাকার একদম মিডিলে একটা বাজার থাকবে, সেই বাজারটাকে তিনি আইসোলিয়েটেড স্ট্যাট বলে উপস্থাপন করেছেন, কারণ সেখানেই সব কৃষকরা এসে তার পণ্য সামগ্রী বিক্রি করবে। শর্ত নাম্বার 2 তিনি বলেছেন যে কৃষকের যেসব উদ্বৃত্ত শস্য মানে যেগুলো বেঁচে যাবে, বাড়তি শস্য, সেগুলো তারা তার ওই বাজারেই বিক্রি করবে, তার বাইরে মানে এলাকার বাইরে যাবে না, সেখানেই বিক্রি হবে এবং তার জন্য কৃষক সমান দাম পেয়ে থাকবে। শর্ত নাম্বার 3 কি, বাইরের কোনো এলাকার যদি কৃষক থাকে তাহলে কিন্তু সেই বাজারে এসে বিক্রি করতে পারবে না, সেই এলাকার যারা রয়েছে তারাই শুধুমাত্র সেই বাজারে বিক্রি করতে পারবে, ঠিক আছে? 4 নম্বর কি বলা আছে, বাজারের যে চারপাশে এলাকাটা রয়েছে মানে যেখানে চাষ করা হচ্ছে সেই এলাকার যেসব মৃত্তিকা আছে তার ভৌত রাসায়নিক গুণ সমান, মানে তার মৃত্তিকা একই রকমের বলা চলে। শর্ত নম্বর 5-এ তিনি বলেছেন যে বাজারে যেসব কৃষকরা আসবে বিক্রি করতে সবাই হলো ইকোনমিক ম্যান, মানে সবাই নিজের লাভ বুঝে লোকসান বুঝে বিক্রি করে। তো এখানে শর্ত 6-এ বলেছেন তিনি পরিবহনের ওপর। তিনি পরিবহনের ব্যাপারে কি বলেছে, গ্রাম থেকে শহরে অর্থাৎ গ্রাম থেকে বাজারে আসার জন্য যেসব গাড়ি ব্যবহার করা হবে সেটা হবে ঘোড়ার গাড়ি। এবং শর্ত নম্বর 7 অর্থাৎ লাস্ট শর্তে তিনি বলেছেন যে পরিবহন যে খরচ হবে, মানে পরিবহন এখান থেকে এখানে পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার যে খরচ হবে সেটা কৃষকই বহন করবে, কারণ সে তো পরে লাভ পাচ্ছেই, তো তাকে এই খরচটা বহন করতে হবে, ঠিক আছে? তো এই সব গেল শর্ত। এবার আসি আসল মডেল বা থিওরিতে। তো এখানে আমি একটা ড্রয়িং করে রেখেছি আগের থেকে, তো দেখুন। তো আর এখানে আমি কী করেছি, ড্রয়িংয়ে কতগুলো বলয় ভাগ করে রেখেছি, কটা বলয়? 5টা বলয়, ঠিক আছে? 5টা বলয় ভাগ করে রেখেছি। মাঝখানের যে বলয়টা আছে সেটা কি, শহর বা বাজার, ঠিক আছে? তো আমি প্রথমে বলেছি যে এখানে যে কৃষকরা আছে তারা কোথায় আসবে, কেন্দ্রে আসবে। কেন্দ্র কি এখানে বাজার বা শহর, মেন সিটি যাকে বলে, সেখানে আসবে, এসে সব পণ্য সামগ্রী বিক্রি করবে। তো এটা বোঝা গেল প্রথম বলয়টা। বা সেকেন্ড বলয়টা কী আছে, দোহ শিল্প বা সবজি চাষ, মানে যেসব পচনশীল দ্রব্য আছে যেমন দুধ, সবজি, যেগুলো পচে যায় সহজেই, তো এইসব জিনিস কোথায় চাষ করা হবে, তার দ্বিতীয় বলয়ে, ঠিক আছে? তিনি বলেছেন। তারপর কি আছে, 3 নম্বর কাঠ ও জ্বালানি উৎপাদন। তো ভন থুনেন যে সময়ের কথা বলেছেন বা যে অঞ্চলের কথা বলেছেন, অঞ্চলটা কি মেকেলেনবার্গ, ঠিক আছে? যে অঞ্চলের কথা বলেছেন সেখানে কাঠ বা জ্বালানির ব্যবহার করা হতো, তাই জন্য তিনি তৃতীয় বলয় এই কাঠ বা জ্বালানির অঞ্চলটাকে রেখেছেন, ঠিক আছে? তারপর কি 4 নম্বর খাদ্যশস্য উৎপাদন, মানে যেসব শস্য আছে, যেসব ভাত থেকে শুরু করে গম, এইসব এই চতুর্থ বলয় উৎপাদন করা হবে। তো এর মধ্যে আবার 3টে উপবলয়ের ভাগ আছে। তো ফার্স্ট উপবলয় কি আছে, কি পতিত জমির পরিমাণ নেই। সেকেন্ড উপবলয় 14% পতিত জমির পরিমাণ আছে, আর তৃতীয় উপবলয় 33% পতিত জমির ভাগ আছে, ঠিক আছে? তো এইসব তিনি বলেছেন তার এই 4 নম্বরে। এবার 5 নম্বরে কী আছে, 5 নম্বরে তো পুরোটাই পতিত জমি বোঝাই যাচ্ছে। তো 5 নম্বরে কী হবে, পশুচারণ হবে। এক কথায় তিনি বলে দিয়েছেন পতিত জমি মানেই পশুচারণ, ঠিক আছে? আর সেখানে আরেকটা কথা বলেছেন তিনি, যেসব দ্রব্য অপচনশীল, মানে একটু দেরিতে পচে বা
পচনশীল নয় সেই সব দ্রব্য তিনি এখানে উৎপাদনের কথা বলেছেন। যেমন যদি দুধের দিক থেকে দেখতে হয় তাহলে পনির আছে বা ঘি, মাখন, এইসব তিনি এই অঞ্চলে উৎপাদনের কথা বলেছেন, কারণ এখানে পশু চালানো হয় আর এখানে গরু আছে। এটা আমি বললাম। সব তো জানা গেল, সে কী করেছে, তার কি শর্ত, তার মডেল, তার এই বলয় ভাগ, এসব তো জানা গেল। এবার জানি তার সমালোচনার ব্যাপারে। সে যেই তত্ত্বটা দিয়েছেন সেটা কি আদৌ কি আমাদের জন্য ব্যবহারে লেগেছে বা কিছু। তো চলুন দেখে নিই তার সমালোচনা। তো সমালোচনা বলতে গেলে অনেক সমালোচনাই আছে, তো আমি যে মেন সেগুলো বলছি। তো এখানে যে তিনি যে বলয়টা বলেছেন, সেই বলয়টা কিন্তু সব দেশের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য নয়। কারণ তিনি যে অঞ্চলের কথা বলেছেন তার জন্য ঠিক হতে পারে, কিন্তু আমাদের ভারতের মতো দেশে এইটা মানা একবারেই অসম্ভব। তার 2 নম্বর কি, তিনি যে শাকসবজি যে এই পাশেই যে করতে বলেছেন, অর্থাৎ বাজারের পাশে, অর্থাৎ পচনশীল দ্রব্যকে, সেসব তো এখন নাও হতে পারে। সেসব কী হতে পারে, দূরেও তো অবস্থান হতে পারে, কারণ এখন তো নতুন প্রযুক্তি বেরিয়ে গেছে যে রেফ্রিজারেটর লাগানো গাড়ি, সেসবের মাধ্যমেও সেই সবজিগুলোকে এখানে আনা যেতে পারে। ঠিক আছে, পচনশীল যেসব দুধ সবজি আছে। তো তার জন্য 2 নম্বর সমালোচনা হলো এইটা। 3 নম্বর সমালোচনা কি, তিনি এখানে যে 3 নম্বরটা বলেছেন কি, কাঠ বা জ্বালানি উৎপাদন, মানে এখানে বনভূমির অবস্থানের কথা বলেছেন, মানে কাঠ উৎপাদনের কথা তিনি বলেছেন এখানে। ঠিক আছে, কিন্তু এখন তো সেসব দেখা যাবে না, কারণ এখন তো যত দিন গেছে আধুনিক প্রযুক্তি এসছে, নানান ধরনের আমরা দেখতেই পাচ্ছি। তো তার জন্য এই কাঠ বা জ্বালানি উৎপাদনের যে 3 নম্বর বলয়টা বলেছে সেটাও প্রাসঙ্গিক নয়। তো 4 নম্বর সমালোচনা কি, তিনি অর্থনৈতিক খাজনা বা শস্যের প্রগাঢ়তা সম্পর্কে বলেছেন, যেটা সহজে কিন্তু পরিমাপ করা সম্ভব নয়, কারণ তার জন্য যে ডেটা লাগে সে ডেটা সঠিক হওয়া প্রয়োজন, তারপর সেটার ওপর তিনি গাণিতিক প্রয়োগ করবেন। কিন্তু সেই ডেটাই যদি না পাওয়া যায় সঠিকভাবে, তাহলে সেই গাণিতিক প্রয়োগের মানে কি রইল। ঠিক আছে, তো এটা হলো তার 4 নম্বর সমালোচনা। তো 5 নম্বর এবং লাস্ট সমালোচনা হলো, তিনি মাঝখানে যে বাজারের কথা বলেছেন, যেটা তিনি তার প্রথম শর্তেই বলেছিলেন যে আইসোলিয়েটেড স্ট্যাট, সেই রকম বাজার কিন্তু এখন পাওয়া যায় না, খুবই কঠিন এই বিশ্বায়নের যুগে। তো ফাইনালি সমালোচনা কমপ্লিট। ঠিক আছে, তো আশা করি আজকে বোঝাতে পারলাম আমি বন্টনের থিওরি। আর যদি না বুঝতে পারেন তো কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর ভিডিওটাতে যদি আপনি একটু মাত্র শিখে থাকেন তো ভিডিওটাকে একটা লাইক করে দিন। আর আপনি কোন সেমিস্টারে পড়েন অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, চলো।